আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার বা নাটকের কোনো গল্প না। সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। আপনাদেরকে সবাইকে জানাতে চাই। বন্ধুরা, আমি এক বাপের এক মাইয়া। আমার বাবার অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পত্তি আছে। আমিও ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেছি। এখন বর্তমানে বাসায় থাকি। আমার বাবা মা আমার জন্য ভালো কোনো পাত্র খুঁজতেছে। তারপর আমার বাবা মার সাথে আমি একটু ফিরিয়ে আসলাম যে আমার যদি কোনো পছন্দ কোনো কেউ থাকে হয়তো জানাতে বলেছে। আসলে কলেজের লাইফে কারোর সাথে ওরকম একটা সম্পর্ক হয়নি, তেমন একটা ভালো লাগে নেই। আর আমি এমন একটা মেয়ে, সবসময় ভালো কাজের দিকে সবসময় মন দিই। কলেজে যখন আমি লেখাপড়া করতাম তখন আদার্স অন্য কোনো চিন্তাই ছিল না। আমার বাবা মার একটাই স্বপ্ন ছিল যে আমার মেয়েকে আমি ভালো লেখাপড়া, বাংলাদেশের যত লেখাপড়া আছে সব শেষ করাবো, পরে হয়তো ডাক্তার বা অন্য কিছু সেটা পরেরটা পরে, কিন্তু তবে লেখাপড়া শেখাবে, উচ্চশিক্ষিতা পাশ করাবে আমাকে। তো যাই হোক, লেখাপড়া শেষ করেছি। আর তারপর তেমন কলেজের জীবনে কারোর সাথে প্রেম টেম হয়নি, সম্পর্ক হয়নি যে আমি আমার বাবা মাকে বলবো যে আমাকে সাথে বিয়ে দিয়ে দাও, ওকে আমার ভালো লেগেছে। কারণ আমার তো এরকম ভালো লাগার মতো কোনো ছেলে নেই। তা আমি একটু মোবাইল ইউজ করতাম, ফেসবুক চালাতাম। আমার বাসা বসে থাকতে থাকতে সময় কাটাতে ভালো লাগে না, তো ফেসবুক চালাই আর মোবাইল চালাই আমি সময় কাটাতাম। আর মাঝে মধ্যে একটু এদিক সেদিক ঘোরাফেরা আমার খুব ইচ্ছা ছিল, শখ। বা নতুন কোনো মুভি, শাকিব খানের যদি কোনো নতুন মুভি হতো সেটাও আমি দেখতে যেতাম আমার ফ্যামিলিকে সাথে করে নিয়ে। তারপর বাবা মা আমরা একসাথে মুভি দেখলাম। মুভি দেখতে দেখতে হঠাৎ করে যখন একটা পুলিশ অফিসার যেভাবে ভিলেনদেরকে মারতাছে, সন্ত্রাসীদের মারতাছে, ফাইটিং দেখার পরে আমার ভিতরে এতটা ভালো লাগার কাজ করলো। বাবাকে বলতেছি, মাকে বলতেছি, দেখো মা, বাবা, পুলিশটা কিভাবে সন্ত্রাসীকে একবার মেরে ফেললো, খুব ভালো লাগলো। পুলিশ অফিসার সিনটা ভালো লাগছে। পরে ওই পুলিশ অফিসারের ফাইটিং দেখার পরে বাসায় আসার পরে বাবা মাকে বলতেছে, কয় আমার একটা মাত্র মেয়ে, মেয়ের জন্য যদি কোনো পুলিশ অফিসার পাই না তার সাথে বিয়ে দেব। পুলিশ অফিসারদেরকে আমার খুব ভালো লাগে, ভালো একটা পুলিশ অফিসার পাত্র দেখে বিয়ে দিয়ে দেব। পরে আমিও চিন্তা করলাম, কথাটা আমি শুনে ফেলেছি, এটা বাবা জানে না। কারণ ওই ফাইটিংটা আর ওই দৃশ্যটা আমার কাছে এত ভালো লাগলো, তখন থেকে মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব আর পুলিশের সাথে আর কি একটা বিয়ার চিন্তা ভাবনা আসলো। কিন্তু আমার তো কোনো বয়ফ্রেন্ড ওরকম একটা পুলিশ অফিসার নাই। তো প্রতিদিনের মতন রাত্রেবেলা যখন আমি শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি তখন আর কি ওই ফেসবুকে থেকে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে। তো ওই ছেলেটার গায়ের মধ্যে পুলিশ অফিসারের ড্রেস লাগানো ছিল। আমি তো দেখে ভাবলাম যে হ্যাঁ পুলিশ অফিসার। তো পুলিশ অফিসার দেখে আমি আইডিটা দেখে আমি একটু অ্যাড হলাম, ফলো করলাম, তারপরে মেসেজ করলাম, সেই মেসেজে রিপ্লাই দিল। দেওয়ার পরে আস্তে আস্তে ফেসবুক থেকে পুলিশ অফিসারটার সাথে আমার পরিচয় হলো। পরে আমাকে জিজ্ঞেস করলো তোমাদের বাসা কোথায়। তা আমি আমাদের বাসার ঠিকানা বললাম, পুরান ঢাকা ঠিকানা বললাম। তো বললো হ্যাঁ ওই পুরান ঢাকার লালবাগের থানায় তো আমি অফিসার, পুলিশ অফিসার, ওসি সাহেব। তো আমি তো শোনার পর একেবারে অবাক যে এত বড় মাপের একটা ওসি সাহেবের সাথে আমার পরিচয় হয়েছে, তার উপর আমাদের এলাকার একটা ওসি সাহেব। আমার কাছে তো খুবই ভালো লাগলো ওসি সাহেবের কথা শোনার পর থেকে। আর যখন আমি জানতে পারলাম ওই ছেলেটা আমাদের এলাকারই থানার ওসি,
তখন তো আমি সবসময় তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করতাম, কখন সে মেসেজ দেবে, কখন সে ফ্রি হয়ে আমার সাথে কথা বলবে। এইভাবে ঘন্টার পর ঘন্টা কথা বলতে লাগলো। তার সাথে কথা বলতে বলতে আমার খুব ভালো লাগলো, তারও খুব ভালো লাগলো। একদিন বাসায় তাকে আসতে বললাম, সে বলতেছে যে না, এত তাড়াতাড়ি বাসা যাব না, যেহেতু আমি তোমাকে বিয়ে করব, তোমাকে আমার ভালো লাগে, আমাদের সম্পর্কটা আরও গভীর হোক, একবারে জামাই যেদিনকে জামাই সেজে যেতে পারবো সেদিনকে তোমাদের বাসায় যাব। তো আমি বলছি ঠিক আছে, এতে যেহেতু জামাই সাজার শখ তোমার, তাহলে সত্যি সত্যি কিন্তু জামাই বানিয়ে নিয়ে যাব। হ্যাঁ, তো আসলেই এটা তো আমার মনের কথাই ছিল, জামাই তো বানাতে ইচ্ছা করছিল তারে। আর যেহেতু আগের থেকে আমার স্বপ্ন পুলিশের বা আইনের কোনো লোকের সাথেই আমি সম্পর্ক করতে চাই, বিয়ে করতে চাই। আমার বাবা মারও পছন্দ, আমারও খুব পছন্দ। ছেলেটা দেখতে খুব স্মার্ট ছিল, বডি ফিটনেস এত সুন্দর, সত্যি একটা ওসি সাহেবের যেরকম বডি ফিটনেস উঁচা লম্বা থাকে ঠিক ওরকমই। তো এইভাবে ভালো লাগার কাজ করতে থাকে। আস্তে আস্তে অনেক দিন আমাদের এই সম্পর্কটা হয়, প্রায় সময় কাটাতে কাটাতে প্রায় 1 বছর হয়ে গেছে গা। তো 1 বছরের মধ্যে শুধু ফোনে কথা বলতেছে, আসলে তেমন একটা সামনাসামনি দেখা সাক্ষাৎ হয় না। তো একদিন আমাকে বলতেছে চলো আজকে দুজন আমরা পার্কে যাব। তো পার্কে গেলাম, যাওয়ার পরে ওখানে ঘোরাফেরা করলাম, করার পরে খুব ভালো লাগলো। আমরা দুজনে একসাথে নৌকা উঠলাম। তো আমাকে জড়া ধরা সবসময়, মানে পার্কে যখন বসতো না, আমার কাঁধের উপরে হাত দিয়ে বসতো। তো এইভাবে দুজনে খুব এমনভাবে ক্লোজভাবে আমরা বসতাম যে একজনের প্রতি একজনের ভালো লাগার কাজ করতো। আর তার উপরে তো সেই সবসময় পুলিশ অফিসারের ড্রেস পরে আসতো, তো ওসি সাহেবের ড্রেস পরে আসতো, আবার কোমরে পিস্তল থাকতো। তারপরে ঠিক একটা ওসি সাহেবের যা যা জিনিস থাকে, যা যা ড্রেস আপ থাকে, ঠিক সেগুলি সবসময় থাকতো। তো আমি বলতাম এই পার্কে ঘুরতে আসছো আর পুলিশ অফিসাররা বসে বসে প্রেম করতেছে, এটা কেমন দেখা যায় বলো তো? শোনো, আমি তো ডিউটিতে ছিলাম, তা ডিউটিতে তো তেমন সময় পাই না সারাদিনে। তুমি আমার জান পাখি, আমার লক্ষ্মী পাখি, তোমাকে একটু সময় না দিলে কি আর হয় বলো? তাই তো এই যে আমাদের দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পরে একটু রেস্টের সময় দেয় না, এই সময়টা আমি তোমাকে একটু সময় দিলাম। আমি রেস্ট না নিয়ে তো তোমার কাছে আসছি, হুট করে যেন আবার থানা যায়, যেন আমি আবার ডিউটিতে বসতে পারি, তাই তো সবসময় পুলিশের পোশাক পরে তোমার সামনে আসি। হ্যাঁ ঠিক আছে, তুমি এই ড্রেস পরে আসো, আমার কাছে খুব ভালো লাগে। জানো, আমার অনেক দিনের স্বপ্ন পুলিশ অফিসারের বউ হব, আমার স্বামী হবে একজন ওসি সাহেব। হ্যাঁ, তোমার স্বপ্নে তো পূর্ণ হবে। তো এইভাবে কথা বলতে বলতে প্রায় আরও বছরখানেক চলে গেল। তো একবার আমার বলতেছে চলো না, অনেকদিন ধরে ঘুরতেছি, একটু হানিমুন করে আসি। পরে আমি বললাম যে হানিমুন তো বিয়ের পর করবো, এখন কেন? কয় এত সুন্দর একটা জিনিস হানিমুন, মজার একটা ব্যাপার, সেটা বিয়ের পরে করব কেন? বিয়ের আগে করলে কি হয়, বিয়ের পরে লাগলে আবার নতুন করে করব। আর তাছাড়া তোমার আর আমার বিয়ে অনেক ধুমধাম করে হবে, আমার ফ্যামিলিগত তো জানাতে হবে। আর আমি যেহেতু একটা বর্তমানে ভালো একটা পোস্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছি, যেমন এখন বর্তমানে আমি একটা ওসি সাহেব থানার তার চেয়ে উপরে লেভেলে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে। আর আমার কাজের খুব একটু চাপ, এই জন্য তো এখন তো আর আমি এই মুহূর্তে বিয়ে করতেছি না। আর বিয়ে করতে করতে তো না হলেও আরও কয়টা দিন সময় লাগবে। তাই বিয়ে যেহেতু দেরি করে হতেছে, কিন্তু বিয়ের পরে কিসের জন্য বিয়ে করব, কোন বিয়ের পর যে কাজটা করব সেটা একটু আগে ভাগে হয়ে যাক না, তাহলে তুমিও শান্তি পেলা, আমিও শান্তি পেলাম। এই যে দেখো, কতদিন ধরে তোমার সাথে পরিচয় হয়েছে, খালি কথা বলি ফোনে ফোনে, পার্কে যাও ঘুরি, কিন্তু হানিমুন তো করা হয় না। তখন আমিও চিন্তা ভাবনা করলাম
যেহেতু সে আমাকে বিয়ে করবে, আর প্রায় তার সাথে তো আমার অনেকদিন সম্পর্ক, ঠিক আছে যাই, সে তো আমাকে বিয়ে করবে, আর আমার যা কিছু আছে সব তো তারই। বিয়ের আগে দিলে কি আর পরে দিলে কি। পরে আমিও চিন্তা করলাম 2 বছর ধরে সম্পর্ক হয়ে গেল গা, দেখতে 2টা বছর হয়ে গেছে গা, এত বছরে যখন অপেক্ষা করতে পারছি আর কটা দিন যাক। পরে আর কয়টা দিন গেল, যাওয়ার পরে প্রায় হানিমুনে গেলাম, আমাকে নিয়ে গেল কক্সবাজারে, সুন্দর একটা রুম। ওখানে যে গেলাম, সারাদিন পানির মধ্যে একটু গোসল টোসল করলাম। গোসল করার পরে ভালো লাগলো। আমি যখন গোসল করতেছিলাম আমার পুরো জামা কাপড় তো ভিজা, বুঝেন তো কক্সবাজার যে সমুদ্র, ওখানে গোসল করার পরে তার মাথাটা তো আরও খারাপ হয়ে গেল গা। সে তার আর দেরি সহ্য হলো না, রুমের ভিতরে নেওয়ার পরে সে আমার মানে সব কিছু নিয়ে নিল, আর আমি দিয়ে দিলাম ভালোবাসা উজাড় করে, আমার সবটুকু ভালোবাসা তাকে দিয়ে দিলাম। এক পর্যায়ে আমরা গভীরভাবে মিলিত হই। তো এইভাবে ওখানে প্রায় আমরা 3-4 দিন ছিলাম কক্সবাজারে। এই 3-4 দিন সেই যা যা বলেছে আমি তাইতেই শুনেছি। তো যাই হোক, এক পর্যায়ে সে আমার কাছ থেকে বলতেছে, জান আমার একটা কিছু বুঝে তো উপরে লেভেলের চাকরি, ভালো একটা পর্যায়ে যেতে পারলে কিছু ঘুষ টুস দেওয়া দরকার। এখন আমার অনেক টাকা পয়সা আছে, ওখান থেকে 5 লাখ টাকা একটু শর্ট পড়ছে, তুমি যদি একটু হেল্প করতা। তখন আমি বললাম, আহা এটা নিয়ে টেনশন করতেছো কেন, আমার বাপ মা তো তোমার বাপ মা, তাই না? আর তুমি তো আমাকে বিয়ে করতেছো, সমস্যাটা কি? আমি দিয়ে দেবো, আমার বাপ মা তো টাকা পয়সা অভাব নাই, আর আমি একমাত্র মেয়ে, তার যা কিছু সবই তো আমার। পরে তাকে 5 লাখ টাকা দিলাম। ওখানে 5 লাখ টাকা দেওয়ার পরে সে খরচ করলো বা তার কাজের কথা নিয়ে গেল। কিন্তু টাকাটা দেওয়ার পরে প্রায় 10 দিন পর্যন্ত আমার সাথে যোগাযোগ নাই, হঠাৎ করে যোগাযোগ বন্ধ, মোবাইল বন্ধ, ব্যাপারটা কি? পরে আমার কাছে একটু অন্যরকম মনে হলো, ভাবতে যে থানা যাই, থানা যায় দেখলাম সে নাই। তার ব্যাপারে জিজ্ঞেস করলাম, বললো যে না, সে এই নামে কোনো অফিসারই নেই। আর তখন ছবি দেখালাম, কয় না এই লোক তো কখনো পুলিশ অফিসার না, আমাদের পুলিশ অফিসার কারা কারা আমাদের পুরা 64টা জেলার ভিতরে প্রতিটা থানায় আর কি আমি খবর নিলাম, ওখান থেকে এই নামে কোনো পুলিশ অফিসার না, এই লোক কোনো পুলিশ অফিসার না। পরে যখন শোনার পরে বুঝতে পারলাম আসলে সেটা ভুয়া পুলিশ অফিসার। তখন বাবা মার মনে অনেক কষ্ট লাগলো, আমার মনে অনেক কষ্ট লাগলো। চিন্তা করলাম যাকে নিয়ে জীবনের স্বপ্ন দেখতেছিলাম, আসলে এই কাজটা করা ঠিক হয়নি। পরে সেই 10 দিন পরে আবার আমার সাথে যোগাযোগ করলো, যোগাযোগ করার পরে এক পর্যায়ে তার গায়ে হাত তুলি। তারপর আমার বড় ভাই ছিল, খালতো ভাই আর কি, তাকে ডাকার পরে সেই অনেক মারধর করে। পরে সে নিজেই সেসব স্বীকার করে যে আমি একটা ভুয়া পুলিশ অফিসার। তাই আপনাদেরকে বলতেছি, ভুয়া পুলিশ অফিসার যখন সে স্বীকার করছে, তাকে তো আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি। আর আমার তো যাওয়া গেছে, আমার টাকা পয়সা গেছে, আমার ইজ্জত গেছে। তো এরকম কাউকে পছন্দ করার আগে, মন দেওয়া নেওয়া আগে আগে লোকটা আপনার যোগ্য কিনা এবং সেই চরিত্রবান ছেলে কিনা, সেই বাটপার বা সিটার কিনা, সেটা ভালো করে যাচাই বাছাই করে তারপর মন দেওয়া নেওয়া করবেন। কারণ মেয়ে মানুষের মন তো নরম, অল্পতেই গলে যান। এই জন্য কাউকে ভালোবাসলে ছেলেটা সম্পর্কে সব কিছু যাচাই বাছাই করে তারপর ভালোবাসবে। তো বন্ধুরা, আমি যে ভুল করেছি, না জেনে শুনে একজনের মন দিয়ে ফেলেছি, তো এরকম ভুল আপনারা কখনো করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।